গল্পের নাম রাজন্যা এক নায়িকা। গল্পটি লিখেছেন মৌসুমী হাজরা। মা বিয়ে করছে। ঋষির কথা শুনে একটু অবাক হলো না শ্রেয়া। কিছুক্ষণ চুপ থাকার পর বলল, সেটা আন্টির নিজস্ব সিদ্ধান্ত। সারা জীবন একা থাকা যায় না ঋষি। ঋষি সোফাতে বসে পড়ল। তার হাতে একটা কাগজ, বলা যায় সেটা একটা চিঠি। মা নিজে হাতে লিখেছেন সেই চিঠি। ল্যাপটপে দরকারি কাজ করতে করতে চারিদিকে এত নীরবতা দেখে শ্রেয়া মুখ তুলে তাকালো ঋষির দিকে। তারপর কিছু বলতে গিয়ে হাতে কাগজটা দেখে চুপ করে গেল। ধীরে ধীরে জিজ্ঞাসা করল, তোমার হাতে ওটা কিসের কাগজ? ঋষি বলল, আমার জন্য মায়ের লেখা একটা চিঠি। শ্রেয়া ল্যাপটপটা বন্ধ করে সোফাতে গিয়ে ঋষির কাছে বসল। এই সময়টা ঋষির কাছে বেশ কঠিন। কিছু সিদ্ধান্ত ঋষিকেও নিতে হবে। ছোটবেলা থেকেই অনেক খারাপ পরিস্থিতি দেখেছে সে, কিন্তু মা তাকে দুহাতে আগলে রেখেছিলেন। সেই মা যখন আজ আবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, তখন ঋষির কাছে সেটা মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। চিঠিটা ঋষি আগেই পড়ে নিয়েছে। শ্রেয়া চিঠিটা হাতে নিয়ে পড়া শুরু করলো। আমার প্রিয় বন্ধু ঋষি, অবাক হলি? আসলে কোনোদিন সেভাবে তোকে বলা হয়নি। তুই শুধু আমার সন্তান না, তুই আমার প্রিয় বন্ধু। সারাটা জীবন অনেক মানুষকে জবাবদিহি দিতে হয়েছে, একমাত্র তুই আমাকে কোনো প্রশ্ন করিসনি। আমাকে বুঝেছিস। আমি জানি আমি বিয়ে করছি শুনে তোর একটু তো ধাক্কা লাগবেই, কিন্তু আমি নিরুপায়। যে মনের দরজা আমি এতদিন বন্ধ রেখেছিলাম, তা হঠাৎ দমকা বাতাস এসে খুলে দিয়েছে। তোর বাবার সাথে আমি কোনোদিন সুখী হইনি। যতদিন ছিলাম একসাথে, অশান্তি ছাড়া আর কিছুই ছিল না। তোর বাবার উপর অনেক রাগ তোর। তবে আজ কিছু কথা তোকে জানতে হবে। এতটা অবধি পড়ে শ্রেয়া বলল, আমি কি বাকিটা পড়তে পারি? ঋষি হ্যাঁ সূচক মাথা নাড়ল। শ্রেয়া চিঠির বাকি অংশটা পড়তে পড়তে ঋষির মা রাজন্যা দেবীর অতীত জীবনে যেন প্রবেশ করল। রাজন্যা, শুনছেন? এই বইটা সেদিন আপনি খুঁজছিলেন? রাজন্যা একটু অবাক হয়ে বলল, হ্যাঁ, এটাই তো খুঁজছিলাম। কিন্তু আপনি জানলেন কি করে? নিলয় একটু আমতা আমতা করে বলল, ও সে আমি জেনেছি কারোর কাছে। আপনার দরকার ছিল, আপনি পেয়ে গেছেন। এবার মন দিয়ে বইটা পড়বেন। রাজন্যা কিছু বলার আগেই নিলয় বইটা হাতে দিয়ে চলে গেল। একবার পিছন ফিরে বলল, শুনুন, বইয়ের প্রতিটি পাতা ভালো করে পড়বেন। বইটি নিলয়ের লেখা দ্বিতীয় কাব্যগ্রন্থ। রাজন্যা মুচকি হাসল। এই কদিন কলেজে নিলয় একটু বেশি কাছে কাছে থাকে রাজন্যার। তারও অবশ্য ভালো লাগে। এমন কবি মানুষের পাত্তা পাওয়া যে ভাগ্যের ব্যাপার। কলেজের সব মেয়েরা তার জন্য পাগল। সেও যে মনে মনে নিলয়কে ভালোবেসেছে। বইটি বাড়িতে নিয়ে আসে, জানালার ধারে বসে পড়তে শুরু করলো। বইটি খুলতেই রাজন্যার মনে দক্ষিণা বাতাস বয়ে গেল। উৎসর্গপত্রে পেন দিয়ে লেখা রাজন্যার জন্য। সময় পেলেই বইটি হাতে নিয়ে বসে পড়ত রাজন্যা। অবশ্যই এর বড় একটা কারণ হলো, বইয়ের কিছু কিছু জায়গায় রাজন্যাকে উদ্দেশ্য করে পেন দিয়ে কিছু লেখা। পড়তে পড়তে একদম শেষের পাতায় এসে হাজির হলো। গল্প শেষে লেখা আছে, আপনি কি আমার জীবনের নায়িকা হবেন? রাজন্যা বুকে জড়িয়ে নিল বইটি। যে কদিন বইটি পড়া শুরু করেছিল, সেই দিনগুলো কলেজে যায়নি সে। আসলে নিলয়ের সামনাসামনি হতে চায়নি সে। তবে এবার যে নিলয়ের সাথে দেখা করতেই হবে। নিলয়কেও তো জানতে হবে রাজন্যার মনের কথা। এই কদিন রাজন্যাকে কলেজে দেখতে না পেয়ে অনেক কবিতা লিখে ফেলেছে নিলয়। মনে মনে ভেবেছিল, রাজন্যা যদি তার প্রস্তাবে রাজি নাও হয়, তবু এই কবিতাগুলো সে রাজন্যাকে দেবে। মাথা নামিয়ে কথাগুলো ভাবছে নিলয়। হঠাৎ এক পরিচিত গন্ধ পেল সে। এই গন্ধ অনেক চেনা তার কাছে। এই গন্ধটা নেই, ছুটে গেছে বারবার তার কাছে। মুখ তুলে তাকিয়ে দেখল নিলয় রাজন্যার সামনেই দাঁড়িয়ে আছে। তারপর রাজন্যা বইটি দিয়ে বলল, এই নিন আপনার বই। আমি ভালো করে পড়ে নিয়েছি। কারোর বই নিজের কাছে রাখতে নেই, এতে ঋণ বাড়ে, তাই ফেরত দিলাম। ভালো করে দেখে নেবেন কিন্তু। বইয়ে কোনো পাতা আমি নষ্ট করিনি। বইটি দিয়ে চলে গেল রাজন্যা। রাজন্যার বলা শেষ কথাটাই একটু খটকা লাগতেই অনেকটা আশা নিয়ে বইয়ের প্রতিটি পাতা ভালো করে দেখতে লাগলো। শেষ পাতায় চোখ আটকে গেল নিলয়ের, যেখানে রাজন্যা লিখেছে,
অত্যন্ত সাধারণ একজন আমি, আতপৌরে, কারোর জীবনে তো দূর, কারোর লেখা কবিতা বা গল্পের নায়িকা হিসেবেও বেমানান। নিলয়ের কিছুটা অভিমান হলো, আর কোনো কথা বলল না। রাজন্যাকেও এড়িয়ে যেতে লাগলো। প্রতি বছর একটি নামকরা পত্রিকা বের হতো, তাতে নিলয়ের লেখা থাকতো। এই বছরেও তা বের হলো। সবার অপেক্ষা থাকতো নিলয়ের লেখার জন্য। এই বছরে নিলয়ের লেখায় আলাদা একটা চমক ছিল, রাজন্যাকে নিয়ে লেখা। নিলয়ের অনেক বন্ধুই জানতো নিলয় ভালোবেসে ফেলেছে রাজন্যাকে, তাই খুব তাড়াতাড়ি কলেজের মধ্যে জানাজানি হয়ে গেল। নিজেদের মধ্যে বলাবলি শুরু হলো, নিশ্চয়ই নিলয় আর রাজন্যার সম্পর্ক শুরু হয়েছে। রাজন্যা পত্রিকাটা হাতে নিয়ে এসে নিলয়ের সামনে দাঁড়ালো। আপনি আর কোনো নাম পেলেন না? নিলয় বলল, আপনিই তো বলেছিলেন আপনি নাকি এতটাই সাধারণ যে আপনি কারোর গল্পে বা কবিতায় নায়িকা হিসেবে বেমানান। রাজন্যা চুপটু করে দাঁড়িয়ে রইল। নিলয় রাজন্যার কাছে গিয়ে বলল, আপনি ভীষণ সাধারণ, এতটাই সাধারণ যে আমার মনে অসাধারণ হয়ে উঠেছেন। আমার জীবনের নায়িকা হবেন? রাজন্যার লজ্জায় মুখ লাল হয়ে উঠল। শুরু হলো নিলয় রাজন্যার প্রেম কাহিনী। এতটা পড়ে শ্রেয়া থামল, তারপর বলল, নিলয়বাবুকে? ঋষির রাগে মুখ লাল হয়ে গেল। তারপর গম্ভীর গলায় বলল, আমার জন্মদাতা, আমি তার ঔরসজাত সন্তান। শ্রেয়া অবাক হয়ে বলল, কিন্তু এতে তো লেখা আছে উনি আন্টিকে ভালোবাসতেন, তাহলে ওনারা কেন আলাদা হলেন? আর উনিই বা এখন কোথায়? ঋষির চোখ দিয়ে জল ঝরছে। রাগে বলল, আমার মা তার জীবনে নায়িকা হয়েছিলেন ঠিকই, কিন্তু তার মনে অন্য একজন নায়িকার প্রবেশ ঘটেছিল, নীলাঞ্জনা আন্টির। তুমি কাকে ফোন করছো? নীলাঞ্জনা আন্টিকে। তোমার কাছে তার ফোন নম্বর আছে? যিনি আমার মায়ের জীবন নষ্ট করে দিলেন, আমাদের সাজানো ঘর তছনছ করে দিলেন, তার নাম্বার আমি ঠিক জোগাড় করে রেখেছি এই সময়টার জন্য। কি বলবে তুমি তাকে? ফোনটা কিছুক্ষণ রিং হবার পর নীলাঞ্জনা দেবী ধরতেই ঋষি বলল, হ্যালো আন্টি, আমি ঋষি। নামটা নিশ্চয়ই চেনা লাগছে। আমার আরও একটা পরিচয় হলো, আমি লেখক নিলয় রায়ের ছেলে। আমার মা রাজন্যা দেবীর আগামী রবিবার বিয়ে। এই রকম ভালো একটা দিনে আপনি এবং আপনার স্বামী অবশ্যই আসবেন। আসলে আমার তো আর নিজের কেউ নেই। ছোটবেলা থেকে আপনার নামটা আমি ভীষণ শুনেছি আমার পরিবারের সকলের মুখে। অবশ্যই আসবেন কিন্তু। ফোনটা রেখে ব্যালকনিতে চলে গেল ঋষি। শ্রেয়া এসে ঋষির হাতটা ধরে বলল, একবার তোমার বাবাকে ফোন করবে না? ঋষি ঘাড় নেড়ে না জানালো। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল দুজনে। চারিদিকে অন্ধকার আরও গাঢ় হলো। কিছুক্ষণ ঋষির একা থাকাই ভালো, তাই শ্রেয়া রুমে এসে চিঠিটা নিয়ে আবার পড়া শুরু করলো। দেখ নিলয়, আমরা যে মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করেছি তাকেই তোকে বিয়ে করতে হবে। রাজন্যাকে তুই ভুলে যা। তা হয় না মা, আমি রাজন্যাকে ভালোবাসি। তার মানে তুই আমাদের কথা শুনবি না? এতদিন যা বলেছ সবই শুনেছি। আমার জীবনের বাকি সিদ্ধান্তগুলো আমাকেই নিতে দাও। মায়ের সাথে ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে এলো নিলয়। আগে একটা যেভাবেই হোক কাজ খুঁজতে হবে। রাজন্যার দেখাশোনা শুরু হয়ে গেছে। রাজন্যা মুখে কিছু না বললেও সবই বুঝতে পারে নিলয়। আমি একটা পার্ট টাইম কাজ পেয়েছি নিলয়। এখন স্যালারি কম হলেও পরে বাড়িয়ে দেবে বলেছে। আরে, এ তো দারুণ খবর। স্যালারি কম বলে ভেবো না, তুমি জয়েন করো। আমি একটা কথা ভাবছিলাম। বলো, কি কথা? আমরা যদি বিয়ে করি এখন কেমন হয়? আমি জানি রাজন্যা, তোমাকে বাড়ি থেকে চাপ দিচ্ছে বিয়ের জন্য, কিন্তু এই মুহূর্তে আমি কোনো চাকরি না পেলে তোমায় রাখবো কিভাবে? তুমি এত ভেবো না নিলয়, আমি তো কাজটা করব। তুমি বরং লেখালেখিতে মন দাও। তোমার আরও বই প্রকাশিত হোক, সবাই তোমায় চিনবে লেখক হিসেবে। কি যে আনন্দ হবে আমার তখন। তুমি সাথে থাকলে আমি সব করতে পারবো। একবার বাড়িতে কথা বলে দেখি, তারপর সিদ্ধান্ত নেব। বাড়িতে বলার পরেও কিছুতেই মাকে রাজি করাতে পারল না নিলয়। দিন দিন অশান্তিও বাড়তে লাগলো। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাড়ি ছাড়ল সে। একই সাথে বেরিয়ে এলো রাজন্যা। ছোটোখাটো একটা কাজ জোগাড় করে নিল নিলয়। এক বন্ধুর সাহায্য করলো তাদের।
বন্ধুটির একটি পুরনো বাড়ি ছিল, সেখানেই থাকার ব্যবস্থা হলো। ভাড়া দেবার মতো অবস্থা তাদের তখন ছিল না। দুজনের বিয়ে হলো। যেটুকু টাকা দুজনে রোজগার করত তাতে দুজনের অনেক কষ্টের দিন চলত, তবুও দুজনে শান্তিতে ছিল। অনেক স্বপ্ন নিয়ে আগামী দিনের অপেক্ষায় ছিল। বছর পার হলো, সাথে সাথে দুজনের ভাগ্য বদলালো। নিলয়ের বই প্রকাশিত হওয়ার পর অনেক কপি বিক্রি হলো। একটু একটু করে তারা সুখের দিন দেখতে পেল। আরও কয়েক মাস পর দিন আরও ভালো হলো। লেখালেখির সাথে নিলয় একটা ভালো চাকরিও পেল। সেই দিন দুজনে দুজনকে ধরে অনেক কেঁদেছিল। নিলয় লেখক হিসেবে সুনাম অর্জন করলো। একসাথে পার করলো 3টে বছর। ঋষি জন্ম নিল। বাড়ির সকলে নিলয় রাজন্যার বিয়েটা মেনে নিল। নিলয়ের মা ফিরিয়ে নিয়ে এলেন তাদের। প্রথম প্রথম সব ঠিক ছিল। নিলয়ের ব্যস্ততা বাড়ল। ঋষি হবার পর রাজন্যাকে কাজটা ছাড়তে হয়েছিল, কারণ তখন ঋষিকে দেখার মতো কেউ ছিল না। তবে আবার কাজে জয়েন করার কথা বলতে নিলয়ের মা রাজি হলেন না। রাজন্যা সব কিছু মানিয়ে নিয়ে থাকতে শুরু করলো। নিলয়ের ব্যস্ততা বাড়ল, আর সংসারে রাজন্যার প্রতি অবহেলাও। সেই সময় বাড়িতে এলো নীলাঞ্জনা, যার সাথে নিলয়ের মা নিলয়ের বিয়ে ঠিক করেছিলেন। বারবার নিলয়ের মা রাজন্যাকে বুঝিয়ে দিতেন নীলাঞ্জনা নিলয়ের জন্য উপযুক্ত পাত্রী ছিল। রূপে গুণে তার মতো কেউ হতে পারে না। রাজন্যা জানত নিলয়ের মা তাকে খুব একটা পছন্দ করেন না, তাও সে চেষ্টা করত সবাইকে নিয়ে সুখে থাকার। কয়েকবার নিলয়কে বলেছিল তার মায়ের ব্যবহারের কথা। নিলয় বিরক্ত হয়ে বলেছিল, এইসব তোমাদের মেয়েদের ব্যাপার, নিজেরা মিটমাট করে নাও, আমাকে বলতে শোনা। এরপর ধীরে ধীরে নীলাঞ্জনার এই বাড়িতে আসা বাড়তে লাগলো, আর ততটাই সংসারে অশান্তিও বাড়তে লাগলো। নিলয়ের মা চেয়েছিলেন নিলয়ের জীবন থেকে রাজন্যাকে সরাতে, তাই তিনি যথাসাধ্য চেষ্টা করতেন। মাঝে মধ্যে রাজন্যার ব্যাপারে মিথ্যে কথা বলতেন নিলয়কে। মাকে সে বিশ্বাস করত, তাই রাজন্যার সাথে এই নিয়ে দূরত্ব বাড়তে লাগলো। সেই সুযোগটা কাজে লাগালো নীলাঞ্জনা। ঋষি তখন 5 বছরের। বলতে গেলে দাঁতে দাঁত চেপে পড়েছিল ওই বাড়িতে রাজন্যা, শুধুমাত্র সংসারটা বাঁচানোর জন্য। এইদিকে সংসারে অশান্তির জন্য নিলয় আর রাজন্যার দূরত্ব বাড়তে লাগলো। রাজন্যা অভিযোগ করা ছেড়ে দিল, চুপ হয়ে গেল। নিলয়ের জীবনে নীলাঞ্জনা প্রবেশ করল। সংসারের অশান্তি থেকে একটু শান্তি খুঁজতে নিলয় নীলাঞ্জনার সাথে কথা বলতে শুরু করলো। ধীরে ধীরে নীলাঞ্জনাও কেমন যেন একটা মোহের জালে জড়িয়ে নিল নিলয়কে। নিলয় নীলাঞ্জনার কাছে পেত মানসিক শান্তি, তাই বারবার ছুটে যেত তার কাছে। সেই সুযোগটাই কাজে লাগালো নীলাঞ্জনা। রাজন্যা সবটা জেনেও চুপ ছিল, কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙল সেদিন, যেদিন জানতে পারল লেখালেখির জন্য পুরস্কার পেয়েছে নিলয়, অথচ সে কিছুই জানে না। কিন্তু পুরস্কার আনতে যাওয়ার সময় সাথে ছিল নীলাঞ্জনা। সেদিনই রাতে রাজন্যা শান্ত গলায় বলেছিল নিলয়কে, আমি তো তোমার জীবনে নায়িকা হতে চেয়েছিলাম, যেমনটা তুমি বলেছিলে। তাহলে আজ আমার জায়গাটা নীলাঞ্জনার কেন হয়ে যাচ্ছে? আমি তো সব ছেড়ে তোমার হাত ধরেছিলাম, সুখে দুঃখে সাথে ছিলাম। তাহলে তোমার জীবনে সেই অসাধারণ নারীটি আজ কেন হঠাৎ তোমার কাছে তুচ্ছ হয়ে গেল? নিলয় বিরক্তির সুরে বলেছিল, এত ঘ্যান ঘ্যান করো না তো, ভালো লাগে না। সেদিন বুঝে গিয়েছিল রাজন্যা তার প্রয়োজন ফুরিয়েছে। কাউকে কিছু না জানিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে গেল। যে বাড়ি ছেড়ে একদিন নিলয়ের হাত ধরেছিল, সেই বাড়িতে আবার পা রাখল। বাবা মা তাকে বুকে জড়িয়ে নিলেন। নিলয় অবশ্য পরে নিজের ভুল বুঝতে পেরে রাজন্যাকে আনতে গেল, স্বীকার করল সে সাময়িক মোহতে জড়িয়ে গিয়েছিল। আসলে বাড়ির এই অশান্তির জন্য তাদের দূরত্ব বেড়েছিল। ফুলের মতো নরম রাজন্যা তখন পাথরে পরিণত হয়েছে। বারবার ফিরিয়ে দিয়েছে নিলয়কে। নিজে আবার কাজে ফিরল রাজন্যা। পায়ের তলার মাটি শক্ত করল, ছেলেকে নিয়ে থাকা শুরু করলো। নিলয়ের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল, কিন্তু নিলয় তার চেষ্টা থামায়নি। বারবার ফিরিয়ে আনার চেষ্টা করলো। ঋষি বড় হলো। রাজন্যা সবসময় চেষ্টা করেছে এইসব অশান্তি থেকে ছেলেকে দূরে রাখার। চিঠির শেষ অংশে থামলো শ্রেয়া। কিছুক্ষণ চুপ করে রইল। ঋষি এসে পাশে বসলো। শ্রেয়া বলল, আমি যাব তো আন্টির বিয়েতে? ঋষি বলল, নিশ্চয়ই যাবে।
চারিদিক ফুল দিয়ে সাজানো জায়গাটা। গুটি কয়েক মানুষ, তাদের সবাইকে মোটামুটি ঋষি চেনে, মায়ের কলেজের বন্ধু বান্ধবী। শ্রেয়া একবার ঋষির হাতটা ধরে বলল, তুমি কি কিছু জানো? আন্টি কাকে বিয়ে করছেন? ঋষি বলল, দেখতে পাবে, আগে মা কোথায় আছে দেখি। রুমের মধ্যে ঢুকতেই ঋষির চোখ আটকে গেল মাকে দেখে। কতদিন পর মা এমন সুন্দর করে সেজেছেন। লাল পা সাদা রঙের বেনারসি, কপালে অল্প চন্দনের কলকা। ঋষি আর শ্রেয়াকে দেখে তিনি বললেন, দেখ তো আমাকে নায়িকা নায়িকা লাগছে কিনা। শ্রেয়া কাছে গিয়ে বলল, তোমাকে ভীষণ সুন্দর লাগছে, আমি তো চোখ ফেরাতেই পাচ্ছি না। ঋষি একবার নরম সুরে বলল, তুমি ভেবে চিনতে সব করছো তো? রাজন্যা দেবী আয়নায় আরও একবার নিজেকে দেখতে দেখতে বললেন, মেয়ে মানুষ বোধহয় ভালোবাসার কাঙাল হয়, তাই যখন কাউকে ভালোবাসে তার ভুলগুলো সব। ঋষি থামিয়ে বলল, আমি নিলয় বসুকে কখনো ক্ষমা করতে পারবো না। পিছন থেকে নিলয়বাবু বললেন, আমি জানি ঋষি, আমি অনেক অন্যায় করেছি তোমাদের সাথে, আমাকে ক্ষমা করা যায় না। শুধু বাবা হিসেবে একটা অনুরোধ আছে আমার, আমাকে দাহ করার সময় তুমি থেকো তখন। ঋষি তাকিয়ে আছে তার বাবার দিকে, মনে মনে ভাবল কিছু একটা ব্যাপার তার থেকে লুকানো হচ্ছে। তাই মায়ের দিকে তাকাতেই দেখল মায়ের চোখে জল। রাজন্যা দেবী বললেন, তোর বাবা ক্যান্সারের লাস্ট স্টেজে আছে। এই মানুষটার উপর আমার অনেক রাগ, কিন্তু যার মৃত্যুর দিন নির্ধারিত হয়ে গেছে তার উপর রাগ করে আর কিভাবে থাকব? আমার আর তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা নেই। আর সত্যি বলতে এই কটা দিন আমি তাকে বুঝিয়ে দিতে চাই আমার তার সাথে থাকাটা কতটা জরুরি ছিল, কিন্তু সে আমায় রাখতে পারেনি। উপস্থিত সকলের চোখে জল। নীলাঞ্জনা দেবী একা এক কোণে দাঁড়িয়ে আছেন, হয়তো মনে মনে ভাবছেন একটা সুখের সংসার হতে পারত রাজন্যা আর নিলয়ের, অথচ তিনি সেই সংসার তছনছ করে দিয়েছেন। নিলয়বাবু রাজন্যা দেবীর কাছে গিয়ে বললেন, তুমি সারা জীবন আমার জীবনের নায়িকা হয়েই ছিলে, যে কটা দিন বেঁচে আছি এই খলনায়কের সাথে থাকবে? রাজন্যা দেবী জড়িয়ে ধরলেন নিলয়বাবুকে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।